তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব which is organizational structure and design. ওকে, তো প্রথমে আমরা জানি যে অর্গানাইজেশন কি। অর্গানাইজেশন হচ্ছে একটা ডেলিবারেট অ্যারেঞ্জমেন্ট অফ পিপল টু অ্যাকমপ্লিশ সাম স্পেসিফিক পারপাস, যেটা ইন্ডিভিজুয়ালরা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে না। অর্গানাইজেশনের তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। প্রথমটা হচ্ছে ইট হ্যাজ টু বি কম্পোজড অফ পিপল। সেকেন্ডটা হচ্ছে পিপলের মধ্যে অবশ্যই একটা ডেলিবারেট অ্যারেঞ্জমেন্ট অর স্ট্রাকচার থাকতে হবে, যেটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে পড়বো, অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এবং 3 নাম্বার হচ্ছে যে তাদের অবশ্যই একটা গোল বা একটা পারপাস থাকতে হবে, যাকে সামনে রেখে তারা কাজ করবে। ওকে, এই তিনটার যে কোনো একটাও যদি না থাকে তাহলে ওটাকে অর্গানাইজেশন বলা হবে না। ঠিক আছে, তো আমি দেখি যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার কি। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা একটা অর্গানাইজেশনের স্ট্রাকচার কিরকম হবে এবং এই স্ট্রাকচারটা কিভাবে ডিজাইন করা যায় এটা নিয়ে পড়বো। তো অর্গানাইজেশনাল স্ট্রাকচার কি? এটা হচ্ছে ফর্মাল অ্যারেঞ্জমেন্ট অফ জবস উইদিন অ্যান অর্গানাইজেশন। মানে প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা অর্গানোগ্রাম থাকে। অর্গানোগ্রাম হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার। যেমন যে কোনো একটা অর্গানাইজেশনে সবার উপরে থাকে কে? সিইও, দেন থাকে ডিপার্টমেন্টাল হেডস, দেন হচ্ছে কে জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, দ্য লিস্ট গো অন। আচ্ছা, তো এরকম করে একটা ফর্মাল স্ট্রাকচার থাকে এবং ওটার সাথে কিছু জব রেসপন্সিবিলিটিসও থাকে। তো এটাকে আমি বলছি হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। আচ্ছা, তো এই স্ট্রাকচারটা ক্রিয়েট করাই হচ্ছে অর্গানাইজেশনাল ডিজাইন, যেটা কতগুলো এলিমেন্টের উপর ডিপেন্ড করে। এলিমেন্ট গুলো কি? এলিমেন্ট গুলো হচ্ছে ওয়ার্ক স্পেশালাইজেশন, ডিপার্টমেন্টালাইজেশন, চেইন অফ কমান্ড, স্প্যান অফ কন্ট্রোল, সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন এবং ফর্মালাইজেশন। আচ্ছা, তো এগুলো আমরা এখন ডিটেইলসে দেখি। প্রথমটা হচ্ছে ওয়ার্ক স্পেশালাইজেশন অর ডিভিশন অফ লেবার। এখানে বলা হচ্ছে যে একটা কাজ পুরোটা যদি একজন এমপ্লয়ি করে, এটার থেকে কাজটাকে যদি আমি পার্ট বা সাব টাস্কে ভাগ করি এবং ওটা যদি ডিফারেন্ট এমপ্লয়িজ করে, তাহলে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করবে। আবার বলছি, একটা কাজ পুরোটা একটা এমপ্লয়ি করার চেয়ে ওটাকে যদি আমি ভাগ ভাগ করে ডিফারেন্ট এমপ্লয়ি দিয়ে করাই, তাহলে ওটার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করবে এবং ওয়ার্কারের স্কিল বেটার ইউটিলাইজড হবে। ওয়ার্ক স্পেশালাইজেশন হচ্ছে the degree to which the tasks are divided into separate parts এবং each part will be completed by a different person. ওয়ার্ক স্পেশালাইজেশনের একটা এক্সাম্পল হতে পারে হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। যেমন একটা শার্ট যদি আপনি মেক করতে চান, তাহলে ওইটার যে প্রসেসটা ওইটা অনেকগুলো সেকশনে ডিভাইড করা, লাইক কাটিং সেকশন, স্টিচিং সেকশন, কলার অ্যান্ড কাফস মেকিং সেকশন অ্যান্ড অল। তো যদি আপনি একটা কাজকে বেশি ছোট ছোট ভাগে ভাগ করে ফেলেন বা ওভার স্পেশালাইজড করে ফেলেন, তাহলে প্রোডাক্টিভিটি উল্টো কমে যাবে। কেন হবে এটা বলতে পারবেন কেউ? তখন ম্যাডাম একজনের উপর প্রেশার বেশি পড়ে যাবে। অন্য কোনো কিছু হতে পারে? ম্যাম, একজন সব কাজে যত না পারদর্শী হবে ম্যাডাম, 5জন 5টা সিঙ্গেল কাজে বেশি পারদর্শী হবে। তো এটা তো ভালো না যে কেউ একজন এত স্কিলড, তো তার ওই কাজটা করতে সময় কম লাগবে, তাই না? তো এটা তো ভালো দিক। তো ওয়ার্ক স্পেশালাইজেশনের একটা খারাপ দিক হচ্ছে ওভার স্পেশালাইজেশন। এটার খারাপ দিক এজন্য কারণ ইট উইল রেজাল্ট ইন বোরডম, স্ট্রেস, পুয়ার কোয়ালিটি অ্যান্ড অ্যাবসেন্টিজম। মানে হচ্ছে যে আপনার কাজটা যদি এত ছোট ছোট ভাগে ভাগ করা থাকে যে যে কোনো একটা সেকশন যেই এমপ্লয়িটা করছে সে আর মোটিভেটেড না কাজটা করার জন্য, কারণ কাজটার ধরনটাই এরকম। সে একটা শু মেকিং ফ্যাক্টরিতে একটা স্টেপ হচ্ছে যে কেউ একজন সোলের মধ্যে কেবলমাত্র আঠা লাগাবে। কোনো একজন এমপ্লয়ের কাজ হচ্ছে যে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো একটা পার্টে জাস্ট আঠা লাগাবে। তো এটা তো প্রবলেম কি, একটা টাইমে গিয়ে কি হবে?
সে বোর হয়ে যাবে, এবং যদি এই কাজটাই সে এরকম দিনের পর দিন করতে থাকে তাহলে একটা টাইমে গিয়ে সে অমনোযোগী হয়ে পড়বে এবং তার যে কাজের কোয়ালিটি সেটা কমে যাবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রোডাক্টিভিটিও ফল করবে। মানে হচ্ছে যে ওয়ার্ক স্পেশালাইজেশন ইজ গুড, কিন্তু ওভার স্পেশালাইজেশন ইজ নট। সেকেন্ড কি এলিমেন্ট হচ্ছে ডিপার্টমেন্টালাইজেশন। অর্গানাইজেশনকে আমি ডিপার্টমেন্টে ডিভাইড করে ফেলবো অন দ্য বেসিস অফ 5 থিংস। 5টা কমন ডিপার্টমেন্টালাইজেশন আছে, উইচ আর ফাংশনাল, প্রোডাক্ট, জিওগ্রাফিক্যাল, প্রসেস এবং কাস্টমার। তো এগুলো কি আমরা এখন ডিটেইলসে দেখি। প্রথমটা হচ্ছে ফাংশনাল ডিপার্টমেন্টালাইজেশন, অর্থাৎ ফাংশনস এর উপর ডিপেন্ড করে জবগুলোকে আমি গ্রুপ করে ফেলবো। এটা হচ্ছে সবচেয়ে কমন এবং ওয়াইডলি ইউজড ফর্ম অফ ডিপার্টমেন্টালাইজেশন। আপনি যে কোনো কোম্পানিতে দেখবেন যে এরকম আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, সেলস, এইচআরএম, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানুফ্যাকচারিং, ওকে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারে কি থাকে? ম্যানেজার থাকে, এমপ্লয়িজ থাকে। তো এই প্রত্যেকটা ডিপার্টমেন্টালাইজেশনেরই মানে 5টা ফর্ম আমরা দেখব, কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। তো আমরা এখন দেখি যে ফাংশনালের সুবিধা কি। প্রথমটা হচ্ছে যে যেহেতু একই ফাংশন অর ক্যাটাগরি রিলেটেড পিপল একই সাথে থাকে, তো কাজটা এফিশিয়েন্টলি করা ইজিয়ার হয়। Efficiencies from putting together similar specialties and people with common skills, knowledge and orientations. এটা হচ্ছে প্রথম সুবিধা। সেকেন্ডটা হচ্ছে অ্যাজ আমি ফাংশনের উপর ডিপেন্ড করে জবকে গ্রুপ করছি, এমপ্লয় কোঅর্ডিনেশন আমার বেটার হবে উইদিন আ ফাংশনাল এরিয়া। মানে সে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে এমপ্লয়িজদের মধ্যে কোঅর্ডিনেশন এবং কমিউনিকেশন অবশ্যই ভালো হবে। সেকেন্ডটা হচ্ছে ইন ডেপথ স্পেশালাইজেশন। আপনি যে কোনো একটা ফাংশন ওরিয়েন্টেড কাজ করছেন, তো অবশ্যই আপনার ওটা ইন ডেপথ নলেজ থাকবে। কি কি অসুবিধা আছে? সেকেন্ড সুবিধা ছিল হচ্ছে কোঅর্ডিনেশন উইথ ইন ফাংশনাল এরিয়া, মানে যে কোনো একটা ডিপার্টমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন ভালো থাকবে, কিন্তু এক্ষেত্রে অসুবিধা হচ্ছে পুয়ার কমিউনিকেশন অ্যাক্রস ফাংশনাল এরিয়াস। মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সাথে এইচআরএম ডিপার্টমেন্টের কমিউনিকেশন অর কোঅর্ডিনেশন অত ভালো থাকে না। মানে এক ডিপার্টমেন্টের লোক আরেক ডিপার্টমেন্টের জন্য হেল্পফুল হয় না। সেলস ডিপার্টমেন্টের মনে হবে যে আমার ডিপার্টমেন্টই মেইন, আমরাই আসলে সব কাজ করি। সেম ভাবে বাকিরাও সেম কথাই চিন্তা করবে এবং কেবলমাত্র নিজের ডিপার্টমেন্টকে বেস্ট করতে চাবে। এক্ষেত্রে প্রবলেম কি হবে? প্রবলেম হচ্ছে যে আলটিমেটলি অর্গানাইজেশনের কোঅর্ডিনেশনটা ভালো হবে না এবং গোলস অ্যাচিভ করা ডিফিকাল্ট হয়ে যাবে। মানে লিমিটেড ভিউ অফ অর্গানাইজেশনাল গোলস। তো নেক্সট ডিপার্টমেন্টালাইজেশনটা হচ্ছে প্রোডাক্ট ডিপার্টমেন্টালাইজেশন, যেটা প্রোডাক্ট লাইনের ওপর বেস করে ডিপার্টমেন্টালাইজেশন করা হয়। এক্সাম্পল হিসেবে আপনাদের বইয়ে এখানে দেয়া আছে হচ্ছে একটা কোম্পানি, ওটা হচ্ছে বোম্বার্ডিয়া। এটা একটা কানাডিয়ান কোম্পানি এবং এরা কি করে? এরা প্লেন, বাস এবং ট্রেন এইসব ম্যানুফ্যাকচার করে, বোয়িং এর মতো। আচ্ছা, এক্ষেত্রে আপনি এখানে 3টা ডিপার্টমেন্ট দেখতে পাবেন। প্রথমে which is mass transit, recreational and utility vehicle sector এবং rail product sector। মানে এই 3টা প্রোডাক্ট লাইন এর উপর বেস করে এখানে 3টা ডিপার্টমেন্ট করা হয়েছে। তো এটার সুবিধা কি এবং অসুবিধা কি? সুবিধা হচ্ছে যে যে লাইনের যে ম্যানেজার থাকেন সে ওই লাইনে এতটা এক্সপিরিয়েন্সড হয়ে যান এবং এতটা স্কিলড হয়ে যান যে এটা ওই লাইনের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য হেল্প করে। ওকে, সো অ্যালাউস স্পেশালাইজেশন ইন পার্টিকুলার প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস and they become experts in their industry as এটা product line oriented। আচ্ছা, দেন হচ্ছে closer to customers। মানে হচ্ছে পার্টিকুলার একটা প্রোডাক্ট নিয়ে যখন আপনি কাজ করেন তখন it becomes very easier to understand the customer needs from that product। তো আপনি যখন নিডসটাকে ঠিকভাবে রিয়েলাইজ করতে পারবেন then you will be closer to customers। দেন আসছে হচ্ছে
ডিসঅ্যাডভান্টেজ প্রথমটা হচ্ছে ডুপ্লিকেশন অফ ফাংশন। আমি প্রথমে বললাম যে প্রোডাক্ট লাইনের ওপর বেস করে এখানে ডিপার্টমেন্ট হচ্ছে তিনটা, তো এই তিনটা ডিপার্টমেন্টের আন্ডারে আবার এই ফাংশনাল ডিপার্টমেন্টালাইজেশনের পার্টগুলো আসবে না, এটা বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝা গেছে ম্যাম। দেন আসছে হচ্ছে লিমিটেড ভিউ অফ অর্গানাইজেশনাল গোলস। এক্ষেত্রেও সেম, যে অ্যামাং প্রোডাকশন লাইন রাইভেলরি দেখা যায় টু বি দ্য বেস্ট অ্যান্ড যেটা কোম্পানির জন্য লং রানে গিয়ে ডেট্রিমেন্টাল হয়। 3 নাম্বার ডিপার্টমেন্টালাইজেশন হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিপার্টমেন্টালাইজেশন, যেটা হচ্ছে জিওগ্রাফিক লোকেশনের ওপর বেসিস করে আমি ডিপার্টমেন্ট ডিভাইড করব। এক্ষেত্রে দেখেন একটা এক্সাম্পল দেয়া আছে যেখানে ওয়েস্ট, সাউথ, মিড ওয়েস্ট এবং ইস্ট রিজিয়নকে আলাদা আলাদা 4টা ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছে। জিওগ্রাফিক্যালি যদি ডিসপার্সড থাকে, সে একটা অর্গানাইজেশনের অফিস চিটাগাংয়েও আছে, খুলনাতেও আছে, তো এখানে দুটো আলাদা আলাদা ডিপার্টমেন্ট হয়ে যাবে এবং তাদের আন্ডারে আবার ম্যানেজার এমপ্লয়িজ থাকবে। মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারে এক্ষেত্রেও আবার ফাংশনাল ডিপার্টমেন্টালাইজেশন থাকবে। সো এক্ষেত্রেও একটা অসুবিধা কি হবে? ডুপ্লিকেশন অফ ফাংশনস। ওকে, আচ্ছা এখন দেখি হচ্ছে সুবিধা কি। সুবিধা হচ্ছে more effective and efficient handling of specific regional issues that arise, serves needs of unique geographic markets better. Regional demand easily handle করা যায়। জিওগ্রাফিক্যাল চেঞ্জের সাথে সাথে যে চয়েসটা থাকে কাস্টমারের, ওটাও চেঞ্জ হয়, প্রোডাক্ট ক্যাটাগরি চেঞ্জ হয়। রিজিয়ন স্পেসিফিক যে ডিমান্ডটা থাকে ওটা ইজিলি মিট করা যায় এবং ইস্যুস গুলো ইজিলি সলভ করা যায়। Then আসছে হচ্ছে last problem, which is can feel isolated from other organizational areas. Different এরিয়াতে অফিসের মধ্যে কমিউনিকেশন গ্যাপের জন্য ইউনিটি থাকে না। মানে এরা সবাই যে আসলে একটা অর্গানাইজেশনের আন্ডারেই, এই রিয়েলাইজেশনটা এক্ষেত্রে অনেক বেশি ডিফিকাল্ট হয়। সো দে ফিল আইসোলেটেড ফ্রম আদার অর্গানাইজেশনাল এরিয়াস। ওকে, তো এক্ষেত্রেও কি অর্গানাইজেশনাল যে গোলস গুলো ওগুলো লিমিটেড হয়ে যায়। 4 নম্বর হচ্ছে প্রসেস ডিপার্টমেন্টালাইজেশন। এই ডিপার্টমেন্টালাইজেশনটা হয় হচ্ছে অন দ্য বেসিস অফ দ্য প্রসেসেস রিকোয়ার্ড টু মেক আ প্রোডাক্ট। এটা কেবলমাত্র ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে দেখা যায়। এখানে সে একটা ফার্নিচারের প্রসেস ডিপার্টমেন্টালাইজেশন দেয়া আছে। ওকে, তো এখানে ডিপার্টমেন্ট গুলো কি আছে? সয়িং, মিলিং, অ্যাসেম্বলিং, স্যান্ডিং, ইন্সপেকশন এন্ড অল। তো একটা ফার্নিচারকে টোটালি ম্যানুফ্যাকচার করতে যে প্রসেস গুলো প্রয়োজন হয়, ওই প্রসেস গুলোর উপর ডিপেন্ড করে এখানে ডিপার্টমেন্টালাইজেশন করা হয়েছে। তো এটার সুবিধা কি? একটা হচ্ছে যে এফিশিয়েন্ট ফ্লো অফ ওয়ার্ক অ্যাক্টিভিটিস। অ্যাজ এটা প্রসেসের উপর ডিপেন্ডেন্ট, তো অবশ্যই ফ্লো অফ ওয়ার্ক অনেক এফিশিয়েন্ট হবে। 2 নম্বর হচ্ছে ক্যান বি অনলি ইউজড উইথ সার্টেন টাইপস অফ প্রোডাক্টস। আচ্ছা দেখেন, আমি এখানে বলছি যে প্রসেসের ওপর ডিপেন্ড করে ডিপার্টমেন্টালাইজেশন হবে। যদি এরকম কোনো প্রোডাক্ট থাকে যেটা ম্যানুফ্যাকচার করতে প্রসেসই একটা, তাহলে কি তার ক্ষেত্রে প্রসেস ডিপার্টমেন্টালাইজেশন হবে? না ম্যাম। এক্ষেত্রে মাল্টিপল প্রসেস প্রয়োজন হবে, রাইট? দেন হচ্ছে কাস্টমার ডিপার্টমেন্টালাইজেশন। এটা হচ্ছে বেসড অন কাস্টমার্স অ্যান্ড দেয়ার নিডস। এক্ষেত্রে ব্যাংকিং এর একটা এক্সাম্পল দেয়া আছে, দেখেন রিটেল অ্যাকাউন্টস, হোলসেল অ্যাকাউন্টস, গভর্নমেন্ট অ্যাকাউন্টস। ওকে, এক্ষেত্রে সুবিধা কি? কাস্টমার নিডস অ্যান্ড প্রবলেমস ক্যান বি মেট বাই স্পেশালিস্ট। আচ্ছা, এক্ষেত্রে আমি কাস্টমার সার্ভিসের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আপনি যখন যে কোনো একটা কাস্টমার সার্ভিসে ফোন করেন তখন কি হয়, আপনাকে অনেকগুলো অপশন দেয়া হয়। আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন, আপনার প্রবলেম বা আপনার কোয়েরি আসলে কোন টাইপে পড়ে, ওইটার আন্ডারে আরো আপনাকে কতগুলো অপশন এরকম দেয়া হয় যেন স্পেসিফিক্যালি আপনার নিডটা কি এটা যেন উনি জানতে পারেন। তাহলে কি হবে যে আপনাকে এরকম কারো কাছে ডাইরেক্ট করবে যে ওই টাইপ অফ ইস্যুর সলভ
দেয়ার জন্য equipped. Okay, so your problems can be solved by specialists. Then 3 number হচ্ছে limited view of organizational goals. এক্ষেত্রেও সেম, দেখেন যেখানেই ডুপ্লিকেশন অফ ফাংশন থাকবে ওখানেই দেখবেন লিমিটেড ভিউ অফ অর্গানাইজেশনাল গোলস আছে, এবং আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে প্রথমটা ব্যতীত বাকি 4টার মধ্যে কিন্তু প্রবলেমে এই দুটো ছিল, রাইট? তো এতটুকু বুঝতে পেরেছেন? Yes, ma'am. ওকে, দেন আসছে হচ্ছে চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ড হচ্ছে দ্য কন্টিনিউয়াস লাইন অফ অথরিটি that extends from upper levels of an organization to the lowest level of the organization and clarifies who reports to who. মানে আপনি অর্গানাইজেশনে কাকে রিপোর্ট করবেন বা আপনার রিপোর্টিং বস কে। কোনো একটা ইস্যু যদি অ্যারাইজ হয় তাহলে আপনি অবশ্যই ডাইরেক্টলি আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে যাবেন না, আপনি আগে দেখবেন যে আপনি আপনার কোনো একটা টিচারের সাথে কথা বলবেন, দেন টিচার যদি মনে করেন যে উনি এটার প্রবলেমের সলভ দিতে পারছেন না, দেন আপনি যাবেন এইচওডির কাছে। তো এই জিনিসটা মেনটেন করা অনেক বেশি প্রয়োজন, কারণ যদি মেনটেন করা না হয় তাহলে পুরো অর্গানাইজেশনাল সিস্টেমটাই ফেল করবে। ওকে, তো এই চেইন অফ কমান্ডটা খুব ইজিলি বোঝা যায় হচ্ছে অর্গানোগ্রাম দিয়ে। অর্গানোগ্রাম কি আজকে বলেছি, কেউ বলতে পারবেন? ওকে, আচ্ছা, অর্গানোগ্রাম হচ্ছে যে আপনার অর্গানাইজেশনাল স্ট্রাকচারের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, দেন হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল। এটা হচ্ছে the number of employees who can be effectively and efficiently supervised by a manager. মানে একজন ম্যানেজারের আন্ডারে বা সুপারভিশনে কতজন এমপ্লয়ি থাকা উচিত যেন সে ইফেক্টিভলি তাদেরকে সুপারভাইজ করতে পারে, এটা হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল ডিটারমাইন করে। এবং এই উইথ অফ স্প্যানটা এফেক্ট হয় কতগুলো ফ্যাক্টর দিয়ে, এখানে 7টা ফ্যাক্টর আছে। প্রথমটা হচ্ছে স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস অফ আ ম্যানেজার, মানে ম্যানেজার কতটুকু স্কিলড টু হ্যান্ডেল পিপল। কেউ কেউ আছে যে একজনকেও ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে না, কেউ কেউ আছে যে 10-12 জনকেও ইজিলি হ্যান্ডেল করতে পারে। সো তার স্কিল এবং অ্যাবিলিটির উপরে স্প্যান অফ কন্ট্রোল ডিপেন্ড করবে। সেকেন্ডটা হচ্ছে এমপ্লয়ি ক্যারেক্টারিস্টিক্স। আপনার এমপ্লয়িরা যদি অনেক বেশি স্কিলড হয় বা অনেক বেশি এক্সপিরিয়েন্সড হয় তাহলে স্প্যান অফ কন্ট্রোল কি বড় থাকা ভালো নাকি ছোট? এক্সপিরিয়েন্স যদি হয় এমপ্লয়ি, ম্যাম ছোট। ছোট। ছোট? শিওর? ম্যাম বড়। বড়। আচ্ছা, বড় যিনি ম্যাডাম। বড় বললেন, সালমান আপনি একটু এক্সপ্লেন করতে পারবেন কেন বড় বলেছেন? আন্দাজে বলেছি তো ম্যাডাম। আচ্ছা, আপনি ঠিক বলেছেন। আচ্ছা, এমপ্লয়িরা যদি এক্সপিরিয়েন্সড হয় তাহলে তাদের সুপারভিশনের প্রয়োজন বেশি হবে নাকি কম? ম্যাম কম। কম। যদি কম হয় তাহলে আপনি বেশি মানুষ হ্যান্ডেল করতে পারবেন নাকি কম? স্প্যান অফ কন্ট্রোলটা বড় হওয়া বেটার নাকি ছোট? ম্যাম বড়। বড়, কারণ যেহেতু তারা এক্সপিরিয়েন্সড এবং এবল, আপনার সুপারভাইজ করতে হবে কম, আপনার ম্যানেজ করতে প্রবলেম হবে কম, তো আপনি অনেকজনকে একত্রে ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওয়ার্ক বিং ডান উইচ ইজ ভেরি সিমিলার টু দ্য কমপ্লেক্সিটি অফ টাস্কস। মানে যেই কাজটা করা হচ্ছে বা এমপ্লয়িরা যে কাজটা করছে সেটা কতটুকু কমপ্লেক্স। যদি এরকম হয় যে ওটা অনেক বেশি কমপ্লেক্স এবং ওটার জন্য অনেক বেশি ডাইরেকশন এবং সুপারভিশনের প্রয়োজন হয় তাহলে স্প্যান অফ কন্ট্রোল কি বড় হওয়া উচিত নাকি ছোট? ম্যাম বড় হওয়া দরকার না? ম্যাম ছোট। ম্যাম ছোট হওয়া দরকার। ছোট হওয়া দরকার। যিনি বললেন ছোট হওয়া দরকার উনি একটু এক্সপ্লেন করেন যেন বাকি সবাই বুঝে। ম্যাম কমপ্লেক্সিটি বেশি হলে আমি যদি বেশি এমপ্লয়িকে কন্ট্রোল করতে চাই তখন সেটা আমার অনেক টাফ হয়ে যাবে। এই জন্য আমার ওয়ার্ক স্প্যানটা ছোট, মানে ছোট হলে আমি কম লোককেই বেশি সুপারভাইজ করতে পারবো এই জন্য। এক্স্যাক্টলি, মানে যখন আপনার টাস্কের কমপ্লেক্সিটি বাড়বে এবং ওটার জন্য আপনার যদি বেশি সুপারভিশন বা ডাইরেকশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কম এমপ্লয়িকে ম্যানেজ করা বেটার, রাইট? আচ্ছা, দেন আসছে হচ্ছে সিমিলারিটি অফ টাস্ক। এটা বলেন যে যদি এরকম হয় যে এমপ্লয়িরা এরকম একটা কাজ করছে যেটা আগে করা হয়েছে এবং ওটা তারা আবার করছে,
তাহলে স্প্যান অফ কন্ট্রোল কি বেশি বেটার নাকি কম? ম্যাম বেশি। বেশি, কারণ অলরেডি তারা জানে কিভাবে তারা কাজটা করবে। আচ্ছা, দেন আসছে হচ্ছে ফিজিক্যাল প্রক্সিমিটি অফ সাবঅর্ডিনেটস। এটার মানে হচ্ছে যে আপনি যাদেরকে ডাইরেক্ট বা সুপারভাইজ করবেন তারা কতটুকু কাছাকাছি আছে। ধরেন আপনাদের সেকশনে যদি আমি একটা কুইজ নেই এবং সবাইকে যদি এক রুমে রাখি এবং আমি বলি যে ইনভিজিলেটর কেবলমাত্র আমি একজন, এটা কিন্তু পসিবল। আরেকটা হচ্ছে যে যদি আমি আপনাদেরকে 4টা রুমে এরকম পাঠিয়ে দিই পরপর এবং বলি ইনভিজিলেটর কেবলমাত্র আমি একা, এটা কি পসিবল ইনভিজিলেট করা ঠিকভাবে? না ম্যাডাম, না ম্যাম। না ম্যাম। আপনি যাদেরকে সুপারভাইজ করবেন তাদের যদি ফিজিক্যাল প্রক্সিমিটি কম থাকে, মানে কি তারা যদি দূরে দূরে থাকে, তাহলে স্প্যানটাকে আপনার ছোট করতে হবে, এবং তারা যদি অত বেশি দূরে না থাকে তাহলে আপনি স্প্যানটাকে বড় করতে পারবেন। এটা বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, জি ম্যাম। দেন আসছে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ টাস্ক। এটা হচ্ছে যে আপনার টাস্কটা কিভাবে করতে হবে ওটার ইনস্ট্রাকশনটা কত ক্লিয়ারলি স্টেট করা। যত ক্লিয়ারলি স্টেট করা থাকবে আপনার সুপারভিশনের প্রয়োজন তত কম হবে, মানে আপনি তত বড় স্প্যান একসেপ্ট করতে পারবেন। ওকে, তো এটা আমাদের আজকের লাস্ট স্লাইড। এটা হচ্ছে কন্ট্রাস্টিং স্প্যানস অফ কন্ট্রোল। স্প্যান অফ কন্ট্রোলের সাথে অর্গানাইজেশনাল লেভেলের একটা সম্পর্ক আছে। তো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, এক্ষেত্রে যখন আমি স্প্যান অফ 4 কে অ্যাজিউম করছি তখন অর্গানাইজেশনাল লেভেল কয়টা? 7 সাতটা। আচ্ছা, আর স্প্যান অফ 8 এ? ম্যাডাম 5। আচ্ছা, এখন বলেন স্প্যান অফ 4 এর ক্ষেত্রে এই 7টা লেভেলের মধ্যে কয় নাম্বার লেভেল পর্যন্ত ম্যানেজার আছে? 6। 1 থেকে 6। এরা তো কাউকে ম্যানেজ করছে না, এরা এই 6 নাম্বার লেভেলের আন্ডারে কাজ করছে। তো 1 থেকে 6 হচ্ছে এখানে ম্যানেজার্স, আর এক্ষেত্রে হচ্ছে 1 থেকে 4 ম্যানেজার্স। ওকে, এখানে স্প্যান অফ 4 এবং স্প্যান অফ 8 এটার মধ্যে কোনটা ভালো? আপনি আমাকে এই বেসিসে বলেন যে স্প্যান অফ 4 এর ক্ষেত্রে আমার টোটাল ম্যানেজার হচ্ছে 1365, যেটা 1 থেকে 6 নাম্বার লেভেলকে যদি আমি যোগ করি তাহলে পাই এমপ্লয়কে, এবং স্প্যান অফ 8 এর ক্ষেত্রে এটা হচ্ছে 585, যেটা আমি যদি এতটুকু যোগ করি তাহলে পাই। তো এই দুটো স্প্যানের মধ্যে অর্গানাইজেশনের জন্য কোনটা অ্যাডপ্ট করা বেটার? ম্যানেজারের নাম্বারের উপর ডিপেন্ড করে আমাকে বলেন। ম্যাম স্প্যান অফ 4। কেন? ম্যানেজার বেশি থাকলে ম্যানেজ করতে পারবে, মানে আচ্ছা, অর্গানাইজেশন ধরেন ভালো আপনি হবে। হচ্ছে একটা অর্গানাইজেশনের মালিক। এখন আপনার অর্গানাইজেশনে এই 1365 জন আছে ম্যানেজার। তো আপনি যদি সবাইকে 10K করে বেতন দেন, আপনি তাহলে বেতন দিচ্ছেন কত? এবং আপনি যদি এটাকে স্প্যান অফ 8 এ নিয়ে যান, এদেরকে 10K করে বেতন দেন, তাহলে আপনি বেতন দিচ্ছেন কত? এটার হাফেরও কম। ইয়েস ম্যাম। আচ্ছা, তো আপনি যদি কেবলমাত্র কস্ট বেসিসে চিন্তা করেন তাহলে আপনি কোনটা বেশি প্রিফার করবেন? স্প্যান অফ 8। স্প্যান অফ 8 অবশ্যই, কিন্তু এক্ষেত্রে কেবলমাত্র কস্টের উপর ডিপেন্ড করে ডিসিশনটা নেওয়া যায় না। কারণ যদি তাই হতো তাহলে আমি বলতাম যে আচ্ছা একজনই 4000 জনকে দেখবে, কারণ আমি বেতন দিব একজনকে, বাট এটা আসলে পসিবল না। তো দেয়ার হ্যাজ টু বি আ ব্যালেন্স বিটুইন দিস কস্ট অ্যান্ড দ্য ফ্যাক্টরস উই হ্যাভ রেড প্রিভিয়াসলি। মানে এরকম হতে হবে যেন আমার প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ হয় এবং কস্টও অপটিমাইজ হয়। এজন্য আপনি যেটা করতে পারেন ওটা হচ্ছে এই দুটো স্প্যানের আপনি একটা কম্বিনেশনও করতে পারেন। স্প্যান অফ 4 মানে যে প্রত্যেকটা লেভেলে এটা 4ই থাকতে হবে এটা জরুরি না, কোনো একটা লেভেলে 4, পরেরটাতে 8, পরেরটাতে 4, এরকমও হতে পারে। এই পার্থক্যটা কিসের উপর বেস করে হবে? মাত্র আপনারা পড়ে এসেছেন ওই 7টা ফ্যাক্টরের উপর বেস করে যে ওই পার্টিকুলার লেভেলের যে টাস্কটা ওটার ক্যারেক্টারিস্টিক্স কিরকম, ওইটার উপর ডিপেন্ড করে আপনি স্প্যানটাকে ডিটারমাইন করবেন। এতটুকু বুঝতে পেরেছেন? লাস্টের লাইনটা একটু আচ্ছা, স্প্যান অফ কন্ট্রোলে আমি যেটা বলছি এক্ষেত্রে দেখেন প্রত্যেকটা লেভেলে স্প্যান 4 না, 1 থেকে 4, 4 থেকে 16, 16 থেকে 64,
এক্ষেত্রে দেখেন প্রত্যেকটা লেভেলের স্প্যান হচ্ছে 8, তো এটা স্প্যান 4 মানে যে প্রত্যেকটা লেভেলে এটা সেমই থাকতে হবে এটা প্রয়োজন না, এটা একটা কম্বিনেশনও হতে পারে। সে আপনি কোনো একটা লেভেলে টাস্কের ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে ওই পার্টিকুলার লেভেলের স্প্যান অফ কন্ট্রোলটা ডিসাইড করলেন। সে একজন দুইজনকে এখানে ম্যানেজ করছে, এই দুইজন আবার তিনজন করে ম্যানেজ করছে, মানে কি এখানে স্প্যান অফ কন্ট্রোল হচ্ছে 2, এখানে কত 3। ও আচ্ছা ম্যাম, ঠিক আছে। এখন বুঝতে পেরেছো? আচ্ছা,